স্তর নামায় হাওড়ে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। স্বাস্থ্য ঝুঁকি সহ বেশি ভুগছেন নারীরা। দীর্ঘমেয়াদী উদ্যোগের দাবি। এক কলস পানি নিয়ে এখানে খাই, এরপরে গাড়া গুড়া থেকে আমরা গোসল গোসল করে সঠিক টাইমে স্কুলে যাই যেতাম না। এই পানি আনতে যাওয়ার সময় বাদে স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে আগুনে পুড়ল শতাধিক ঘর। সিলিন্ডারের লিকেজ থেকেই সূত্রপাতের ধারণা। প্রায় মনে করেন 80-90টার মতন ঘর ছিল, সব কেউ কোনো মাল জিনিস বের করতে পারে না আর কি। কাজে গেছিলাম, অনেক খবর পাইছি, আইসা দেখি যে আমার রুম টুম সব পুরা শেষ। ভারতের নিষেধাজ্ঞায় শুধু আখাউড়া দিয়ে রপ্তানি কমবে 30%। দৈনিক প্রায় 40 লাখ টাকার বাণিজ্য ব্যাহতের শঙ্কা। নওগাঁর সুস্বাদু আমের চাহিদা বাড়ছে বিদেশেও। সংরক্ষণাগার এবং রপ্তানি ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত চাষি এবং বাগানীরা। এবং প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুঃখ প্রকাশ করে সুস্থতা কামনা ডোনাল্ড ট্রাম্পের। স্বাগত এখন সকালে, সঙ্গে আছে আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি গালিব ইবনে রিয়াজ। দিন দিন হাওড় অঞ্চলে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট, যে সংকটে সবচেয়ে বেশি ভুগছেন প্রান্তিক অঞ্চলের নারীরা। পানির অভাবে ব্যাঘাত ঘটছে দৈনন্দিন কাজে, দেখা দিচ্ছে নানা ধরনের শারীরিক সমস্যাও। সুপেয় পানির হাহাকার কাটাতে স্বল্প মেয়াদী কিছু প্রকল্প আশার আলো দেখালেও স্থানীয়দের দাবি দীর্ঘমেয়াদী উদ্যোগের। অন্যদিকে বেসরকারি উদ্যোগকে ত্বরান্বিত করতে সরকারের সহায়তার দাবি উন্নয়ন সংস্থাগুলোর। সুনামগঞ্জ ঘুরে আরও জানাচ্ছেন সাজিদা রাফাত। জলের সাথে এখানে এগিয়ে চলে জীবনের গল্প। সুনামগঞ্জের হাওরের বুক চিরে বিশ্বম্ভরপুর উপজেলা। কখনো অথই পানি, আবার কখনো বা পানির সংকটকে সঙ্গী করেই চলে এখানকার জীবিকা। ভরা বর্ষায় যখন পানিতে টইটুম্বুর, ঠিক উল্টো চিত্র গ্রীষ্মের তপ্ত দুপুরে। বিশাল জলরাশির মাঝেও পানি সংকট, চৌচির ফসলের মাঠ। শুধু তাই নয়, সংকট পড়ে বিশুদ্ধ খাবার পানিরও। সুপেয় পানি যোগাতে শত শত পরিবারের নিত্যদিনের সংগ্রাম এই অঞ্চলে। প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ যেন নারীদের দৈনন্দিন রুটিন। খাওয়াটাই তো যেখান থেকে পারি এখান থেকে নেই, এক কইলে নে পানি নেয়া তো পানি কোনোবা খালি খানিটাও আর এক কলস পানি নিয়ে এখানে খাই, এরপরে গাড়া গুড়া থেকে আমরা গোসল গোসল করে ফুরুতা খাজলে বাজলে বড়া আমরা তার কোনটা করার মতন নাই। সঠিক টাইমে স্কুলে যাই যেতাম না। এই পানি আনতে যাওয়ার সময় বাদে স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। বাবু তো ওইতে দেরি হয়ে যায়, স্যার ম্যাডামে অনেক বকাবকি খাইছি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কয়েক বছর ধরেই টিউবওয়েলগুলোতে পানির দেখা নেই। সুপেয় পানির অভাবে ব্যাঘাত ঘটে সাংসারিক কাজে। নারীদের ভুগতে হয় চর্মরোগ, ডায়রিয়া সহ নানা শারীরিক সমস্যায়। এমনকি দূর দূরান্তে পানি সংগ্রহে গিয়ে হতে হয় হেনস্থার শিকার। আগে তো দূর থেকে ওই ফুসকুনি থেকে গানতাম, গাং থেকে গা তুলতাম, খাদ্য নইতো অসুখ বিসুখ হইতো, পেট পেছারা হইতো, তো অনেক শান্তি হয়েছে। ভালো পানি দেয় আমরা শান্তি পাইতেছি, মানে সুখ হয়েছে। পানি আনা গেলে তো মুখ করতো, চিল্লাইতো, তারপরও বেলা আনতাম, কেউ গা লুকাই আনতো পানি রাত্রে, কেউ মসজিদ তো আনতো। অনেক ধরনের কষ্ট আমরা আসলাম স্যার, আমরা আল্লাহ খুব শান্তি। আমরা বিভিন্ন জায়গার তো রয়েছে ওইলানো শান্তি। আমরা সংগঠনের মাঝে অন্য ভাড়াত তারা ইলান হই ইন্দু আদিত্য মালদের মাল জায়গা আটটা দুধাত পানি খাইছে। এই অঞ্চলের মানুষের অস্তিত্ব আর সংগ্রামের বয়ানে জড়িয়ে আছে জল, জীবন আর জলাভূমির গল্প। তবে সে গল্পে রয়েছে হতাশার চিত্র। সুনামগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলের মতো সারা বিশ্বে সুপেয় পানির সংকটে ভুগছে প্রায় 200 কোটি মানুষ। তাই স্বভাবতই প্রশ্ন থেকে যায়, জলের জীবন ফুরালে কি মানুষের জীবন বাঁচে? এই অঞ্চলের পানির সংকট দূর করতে চলছে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি, যার আওতায় সোলার প্যানেলের সহায়তায় বিশুদ্ধ পানি সরবরাহ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা
মানুষের জন্য ফাউন্ডেশন। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, রেইন ওয়াটার হারভেস্টিং পদ্ধতিতে সুপেয় পানির সহায়তা পাচ্ছে প্রায় অর্ধশত পরিবার। 400 ঘরের মতো আছে বর্তমানে। যে আডিটার মাঝে আমরা পাইছি, আমরা খুব একটা শান্তিতে চলাফেরা করতেছি, পানিকে খাইতেছি, খুশি হয়েছি বা আমরা শান্তি হইতেছি। সবাই এই পানির লাগে সুখী হয়েছে। বৃষ্টির সময় তো চাকনি দেয়া কাপড় দেয়া তুইছি দাঁড়ার মাঝে পানি তুলছি, তুললা করছি, খাইছি, ব্যবহার করছি। এখন তো ডিপের পানি দিয়ে ব্যবহার করি। প্রকল্প কর্মকর্তারা বলছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় ভবিষ্যতে আরও বেশি মানুষকে পানির সুবিধা দেওয়ার প্রত্যাশা তাদের। নিরাপদ বা বিশুদ্ধ পানির খুবই অভাব, আর নারী এবং পানি ওতপ্রোতভাবে জড়িত। এইখানে 44টা পরিবারের পাশাপাশি অন্য হাটি থেকেও এখন যোগ হয়েছে আরও 20-25টা পরিবার। টোটালি এখানে 60 থেকে 65টা পরিবার এই বিশুদ্ধ পানির আওতায় আসছে। সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে জেলার 12টি উপজেলায় সরকারি বেসরকারি পর্যায়ে হস্তচালিত নলকূপ রয়েছে 24,000-এর মতো। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অকেজো প্রায় 10,000 নলকূপ। সিজনটাতে আপনার জনবল কম পাওয়া যাচ্ছে, আবার আমরা পুরোদমের কাজ শুরু করে দিব। এই তাছাড়াও আমাদের গতানুগতিক যে প্রকল্পগুলো আছে ওই প্রকল্পগুলো থেকে আপনার রাজস্বর যে টিউবগুলো থাকে, যেগুলো সরকারি সহায়ক চাঁদা প্রদান করে ওনার টিউব নেই, ওগুলোর কাজ চলমান আছে। এটা প্রায় 1040টার মতো। সুপেয় পানির সংকট ঘিরে নারীদের দুর্ভোগ কষ্ট দূরীকরণে বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। তবে দীর্ঘমেয়াদে পানির সংকট ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা সমাধানে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যৌথ প্রয়াসে কাজ করার তাগিদ তাদের। নারীর বিষয়টা খুব বিশেষভাবে আমরা দেখি, কারণ প্রতিনিয়ত নারী মানে যে কোনো ক্রাইসিসের সময় আপনি দেখবেন নারীরাই সবচেয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি একটা মডেল ক্রিয়েট করি যেটা ভালো সাকসেসফুল, সেখানে সরকার সেটা নিয়ে সেটা আরও এক্সপ্যান্ড করবে, আরও ব্যাপকভাবে করবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রান্তিক অঞ্চলের পানি সংকটের প্রভাব পড়ছে নারীদের ওপর। সমাধানে শুধু প্রকল্প ভিত্তিক নয়, বরং স্থায়ী বন্দোবস্তের দাবি প্রান্তজনদের। সাজিদ আরাফাত, এখন সুনামগঞ্জ। রাজধানীর মিরপুর 13 নম্বরের শ্যামলপল্লী বস্তির আগুনে পড়েছে শতাধিক ঘর। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে লুটপাট ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও ততক্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বস্তি। আরও জানাচ্ছেন জাবেদ আবদুল্লাহ। ভাসানটা এক শ্যামলপল্লী বস্তি। রোববার রাত 8টার কিছুক্ষণ পর বস্তির দক্ষিণ দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে ছাই হয় শতাধিক ঘর। এরপরেই ঘটনাস্থলে একে একে আসে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসিন্দারা জানান, বস্তির সবাই রান্নার জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওইখান থেকে শুরু পুরো মাথায় জ্বলতেছে, ঠিক আছে। তো এইখান থেকে যখন বাতাস একটা যখন এই পর্যন্ত চলে আসছে, তখন বাতাস হলো, বাতাসের মাধ্যমে এদিকে ঢুকলো, ঠিক আছে। প্রায় মনে করেন 80-90টার মতন ঘর ছিল। সব কেউ কোনো মাল জিনিস বের করতে পারে না আর কি, সবই আলাদা মরিয়া গেছে। কাজে গেছিলাম, অনেক খবর পাইছি, আইসা দেখি যে আমার রুম টুম সব পুরা শেষ। উৎসুক জনতার কারণে ফায়ার সার্ভিস প্রপারলি ভাবে সার্ভিসটা দিতে পারে নাই। আমরা যতটুকু পারছি ফায়ার সার্ভিসদের হেল্প করছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। বস্তিতে আগুন লাগলে সাধারণত খুব দ্রুত ছড়ায় এবং দ্রুততার সাথে আগুন ছড়িয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। তবে এখানে আলহামদুলিল্লাহ যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুবই কম হয়েছে। যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতি হয় নাই। আমরা চারিদিক থেকে আগুনটাকে অ্যাটাক করে কনফাইন করে রেখেছি, সেজন্য আগুন আর বাড়তে পারেনি। একটা নির্দিষ্ট জায়গায় আগুন রেখে সেখানেই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এদিকে মালামাল লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় বস্তির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। স্থলবন্দরগুলো দিয়ে 6 ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের দেয়া নিষেধাজ্ঞার ফলে অন্তত 30% কমবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। এছাড়া প্রতিদিন ব্যাহত হবে প্রায় 40 লাখ টাকার পণ্য রপ্তানি। তাই দ্রুতই ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ভারতের নিষেধাজ্ঞার পর নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে। বন্ধ হয়ে গেছে প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি, ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ বেশ কয়েকটি পণ্য রপ্তানি। গত শনিবার ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের স্বাদযুক্ত জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে, যা বন্দরের রপ্তানি আয়ে সবথেকে গুরুত্বপূর্ণ। ভারতের সেভেন সিস্টার্সের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমনিতেই কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। বর্তমানে হিমায়িত মাছ, ভোজ্য তেল, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি ফার্নিচার, ফলের স্বাদযুক্ত জুস ও তুলাসহ কয়েকটি পণ্য নিয়মিত রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, এই বন্দর দিয়ে প্রতিদিন অন্তত 1.5 কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে। তবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণেই আমদানির সুযোগ সীমিত করেছে ভারত সরকার। ফলে যে কয়েকটি পণ্য বেশি রপ্তানি হয় তার সবগুলোই নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ভাটা পড়বে রপ্তানি বাণিজ্যে। যেই কটা পণ্য নিষিদ্ধ দিচ্ছে এই কটা পণ্যই এক্সপোর্ট হয়। তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, আমরা ব্যবসায়িকটা বিশাল একটা ক্ষতিপূর্ণ দিকে গেলাম। যে পণ্যগুলো রপ্তানি হইতে বেশিরভাগ পণ্য এগুলোর আওতাধীনে পড়ে গেছে, সেজন্য আমাদের বন্দর ক্ষতিগ্রস্ত হবে। ডেভেসা আছেন, লেবার আছে, শ্রমিক আছে, বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে কাজ করে, এটার কাজেরও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞার ফলে অন্তত 30% কমবে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। ব্যাহত হবে 40 লাখ টাকার পণ্য রপ্তানি। যে সকল পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে বেশিরভাগ পণ্য আমাদের আখাউড়া স্থল থেকে যায়। সেই কারণে আগের তুলনায় এক্সপোর্টটা একটু কমে গেছে। আগে যেত পার ডে 30-40 গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। চলতি অর্থ বছরে গেল এপ্রিল পর্যন্ত ভারতের রপ্তানি হয় 453 কোটি টাকার পণ্য, যা বিগত অর্থ বছরের তুলনায় 26 কোটি টাকা বেশি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। আমের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বরেন্দ্র জেলা নওগাঁ। সুস্বাদু নানান জাতের আমের চাষ হচ্ছে এই জেলায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে এই জেলার আম। তবে এখানে নেই আম সংরক্ষণ এবং রপ্তানির বিশেষ কোনো ব্যবস্থা। এতে ভরা মৌসুমে নামমাত্র মূল্যে আম বিক্রিতে বাধ্য হচ্ছেন চাষি ও বাগানিরা। এছাড়া 50 কেজিতে মন হিসাব করায় সিন্ডিকেটের কাছে অসহায় চাষিরা। নওগাঁ ঘুরে আম সংরক্ষণ ও রপ্তানির প্রতিবন্ধকতা তুলে ধরেছেন মাজিদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কদিন বাদে গাছে গাছে হলুদ রং ধারণ করবে পরিপক্ক আম। আমের সুমিষ্ট ঘ্রাণে মৌ মৌ করবে চারপাশ। ফুরাবে আম চাষিদের অপেক্ষার পালা। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী জেলায় 22 মে থেকে আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা। তবে উৎপাদন খরচ উঠবে কিনা এ নিয়ে শঙ্কায় আম চাষিরা। এর সাথে পাইকারদের সিন্ডিকেটের কারণে 40 কেজি পরিবর্তে 52 কেজিতে মন নির্ধারণ করায় লোকসানের শঙ্কা চাষিদের। আমের দাম বাজার মোতাবেক যেটা ওজন দেওয়ার কথা সেটা 40 কেজিতে মন হয়। বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করি, সেটা তারা 53 কেজিতে মন নেয়। খরাজনিত কারণে আমাদের আম্রপালি আম উৎপাদনে ব্যাহত ঘটতেছে। আমটা উঠে তখন আমরা দাম পাই না, 1000 টাকা 800 টাকা এরকম মন যায়। স্বাদ ও মানের কারণে নওগাঁর উৎপাদিত আম এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থান করে নিয়েছে। ক্রেতাদের নির্দেশনা মেনে প্রতি বছরই আম যাচ্ছে সৌদি আরব, কাতার, ইতালি, ফ্রান্স সহ প্রায় 10টি দেশে। চীনের আম আমদানির আগ্রহের কারণে এবার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। তবে আম সংরক্ষণাগার এবং রপ্তানি প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। ইউরোপের যে মার্কেটগুলোতে যে আমগুলো যায় সেটাতে আমরা হারভেস্ট করে শ্যাম্পুরে নিয়ে যাই। এখানে ক্যাপাসিটি সারা সিজন ধরে হয়তো 5000 মেট্রিক টনের বেশি এক্সপোর্ট করতে পারবেন না, কিন্তু আমাদের তো উৎপাদন হয় প্রচুর, 25 লাখ টন আমরা উৎপাদন করি, 3000+ এক্সপোর্ট করি, খুবই নগণ্য। হট ওয়াটার ট্রিটমেন্ট এটা যদি নিয়ে আসা যায়, এটা যদি সরকার সাপোর্ট করে, আমরাও কিছু বিনিয়োগ করলাম, গভর্নমেন্টও সাপোর্ট করলো, তাহলে 20 টন করা যাবে। 10 টন কিংবা 20 টনের একটা হিমাগার যদি স্থাপন করতে পারি, তাহলে আমরা এই যে প্রসেসিং করে রেখে দিলাম, আবার পাঠালাম। আমের হিমাগার স্থাপন এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পাইকারদের সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান কৃষি কর্মকর্তার। 52 কেজিতে 1 মণ, 46 কেজিতে 1 মণ, যখন যেভাবে কায়দা করে কৃষকদের উপরে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে।
আমরা প্রশাসনের সহযোগিতায় সবসময় এটার বিরুদ্ধে তৎপর থাকি। সরাসরি যদি এক্সপোর্টারদের সাথে কৃষকদের লিঙ্কেজ করা যায়, কন্ট্রাক্ট গ্রোয়িং বা একজন এক্সপোর্টার যা আম সরবরাহ করে আগে থেকে প্রোডাকশন থেকে যদি যোগাযোগ রাখে, তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে। নওগাঁয় দিন দিন বাড়ছে আম বাগানের সংখ্যা, তার সাথে বাড়ছে উৎপাদনও, এবং বিদেশেও বাজার সৃষ্টি হয়েছে এই নওগাঁর আমের। তবে এখানে কোনো সংরক্ষণগার না থাকায় কৃষক কখনো অল্প দামে আম বিক্রিতে বাধ্য হচ্ছেন। তাই তাদের দাবি সরকারিভাবে এখানে একটি হিমাগার নির্মাণের। নওগাঁর মাহাদুপুর থেকে মাজিদুর রহমান, এখন। সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। সরবরাহ কমায় ভোলা এবং যশোরে বেড়েছে বেশিরভাগ মাছের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এই নিয়ে বিস্তারিত জানাতে ভোলার মেঘনা পাড়ের তুলাতুলি মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান এবং যশোরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। তবে শুরুতে ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, মাছের সরবরাহ কমার কারণ কি, আর কোন মাছের দাম কত বাড়লো? রওশন, আমি রয়েছি ভোলার মেঘনা নদীর পাড়ে তুলাতুলি মাছ ঘাটে। এই ঘাটে মূলত মেঘনা নদীতে যে সকল জেলেরা জাল ফেলে মাছ শিকার করে তা নাকি বিক্রি করেন, কিন্তু আজ সকালে ঘাটে এসে একরকম বিগত দিনে যে চিত্র, উৎসবমুখর চিত্র থাকে, মাছের জেলে পাইকারদের হাকডাক থাকে, তার অনেকাংশ নেই বলে আমরা দেখতে পেয়েছি। কেননা জেলেদের সাথে কথা বলেছিলাম, আড়তদারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন নদীতে এই সময়টাতে যে পরিমাণ ইলিশ সহ নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কথা বা পাওয়ার কথা ছিল, কিন্তু ওই পরিমাণ তারা মাছ পাচ্ছে না। তারা রাতভর জাল ফেলেও কিন্তু আসানোর ইলিশ ও অন্যান্য মাছ না পাওয়ার কারণে ঘাটগুলো একদম শুনশান নীরব অবস্থায় রয়েছে, এবং যে সকল মাছ পাচ্ছেন তারও দাম একটু তুলনামূলকভাবে বেশি বলেও কিন্তু তারা বলছেন। এতে করে প্রভাব কিন্তু চাষের মাছের উপরে পড়েছে। বিশেষ করে নদীতে ইলিশ ও অন্যান্য মাছের সংকট থাকা চাষের মাছের উপরে প্রায় কেজিতে 30 থেকে 40 টাকা, কোনো কোনো মাছের 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। আজকে এই তুলাতুলি মাছ ঘাটে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা কেজি দরে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে। একইভাবে কিন্তু নদীর অন্যান্য মাছের দামও কিন্তু তুলনামূলকভাবে বেশি, কেননা নদীতে ইলিশ সহ অন্যান্য মাছের সংকট থাকে, অন্যান্য মাছের চাহিদা বেশি এবং দাম কম রয়েছে। এছাড়াও যেই চাষের মাছ রয়েছে, চাষের মাছের দাম প্রায় রুই মাছের দাম রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, মৃগেল মাছ, কাতল মাছ, প্রতিটি মাছের দামই কিন্তু তুলনামূলকভাবে বেশি। তবে জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন এখন নদীতে পর্যাপ্ত পরিমাণে পানির সরবরাহ কম রয়েছে, এবং নদীর যে সাগর মোহনে যেই বেশ কিছু ডুবোচর রয়েছে, ডুবোচরের কারণে কিন্তু নদী থেকে, সাগর থেকে ইলিশ সহ অন্যান্য মাছ নদীতে প্রবেশ করতে পারছে না। তিনি বলছেন যে কিছুদিনের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, এবং বৃষ্টিপাত হলে নদীর পানি বৃদ্ধি পাবে। এতে করে কিন্তু নদী, ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেই আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বৃদ্ধি পাবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এই সময়টাতে জেলেরা তাদের জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ পাবে এবং বিগত দিনের ধার দেনা পরিশোধ করার কথাও কিন্তু জানিয়েছে। অপরদিকে যেই ব্যবসায়ীরা রয়েছেন ঘাটের, তারা বলছেন যে নদীর মাছের সরবরাহ কম থাকার কারণে তারা বরিশাল, যশোর এবং খুলনা থেকে চাষের মাছ আমদানি করে কিন্তু ঘাটে বিক্রি করছেন। এতে করে কিন্তু প্রতিটি মাছের দামে কিন্তু পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে দামও তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। আর জেলেরা বলছেন যে বিগত দিনে তারা 2 মাসের নিষেধাজ্ঞা থাকাকালীন কিন্তু একরকম ধার দেনা অবস্থায় ছিলেন, এখন নদীতে মাছ না থাকার কারণে অনেকটা দুর্বিষহ তাদের জীবন যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বোচ্চ তথ্য। রওশন, এবার আমরা একটু যশোরের মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। সেখানে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মাছ বাজারের আপনার সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, আর বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা দেখেছেন কিনা? আসলে সহকর্মী যেমনটি বলছিলেন যে মাছের দাম বৃদ্ধি পেয়েছে, তার ব্যতিক্রম যশোরেও হয়নি। যশোরেও কিন্তু আমরা দেখেছি যে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি রুই মাছ 230 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে ছিল 200 টাকা থেকে 350 টাকা পর্যন্ত, এবং মৃগেল মাছ রয়েছে সেটি 120 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে 100 টাকা থেকে 130 টাকা কেজি।
তেলাপিয়া মাছ রয়েছে, এটির চাহিদা বেশি থাকে সবসময়। এই মাছটি বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা, যেটি এক সপ্তাহ আগে বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। এবং শিং মাছ বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 450 টাকা, যেটি সপ্তাহ ব্যবধানে বেড়েছে কিন্তু দাম। এছাড়া কই মাছ বিক্রি হচ্ছে 200 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 240 টাকা। এই অবস্থা কিন্তু সব মাছের ক্ষেত্রেও হয়েছে, বিশেষ করে সিলভার কাপ, চিংড়ি, পাঙ্গাস, ট্যাংরা এই সমস্ত মাছের দাম বৃদ্ধি পেয়েছে। যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে তাদের যে আড়তগুলো রয়েছে, আড়তগুলোতে মাছের দাম যে পরিমাণ রয়েছে সেই তুলনায় খুচরা বাজারে কিন্তু মাছের দাম বেশি রয়েছে। যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করার কারণে এই যে মাছের দাম সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। আমরা বাজার ঘুরে দেখেছি যে বাজারে যে মনিটরিং ব্যবস্থা সেটা কিন্তু নাই বললেই চলে, এবং গত কয়েক মাসের ভেতরে বাজার যে মনিটরিং ব্যবস্থা সেটি করেনি। তো এর জন্য যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেই থাকেন যে সিন্ডিকেট মাছ তাদের মাধ্যমে এই দামটি বেড়ে থাকে, এবং যে সকালবেলা মাছের সরবরাহ বেশি থাকলে মাছের দাম কম হয়, সরবরাহ কম থাকলে মাছের দাম বৃদ্ধি পেয়ে থাকে। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। কয়েক বছর আগেও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তাঁত শিল্প ছিল জমজমাট। তাঁতের খটখট শব্দে প্রতিটি গ্রাম মুখরিত থাকলেও বর্তমানে বেহাল দশা। সুতার দাম বৃদ্ধি আর মজুরি কমায় পেশা বদল করছেন তাঁতিরা। ফলে কালের বিবর্তনে বিলুপ্তির পথে আলমডাঙ্গার ঐতিহ্যবাহী তাঁত শিল্প। অভিযোগ রয়েছে বিসিক সহ প্রশাসনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার তাঁতিরা। চুয়াডাঙ্গা থেকে আরও জানাচ্ছেন অনিক চক্রবর্তী। একসময় তাঁতের খটখট শব্দে মুখরিত থাকত চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম। 15 থেকে 16টি গ্রামের কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করত এই শিল্পকে কেন্দ্র করে। তবে বর্তমানে পেশা হারিয়েছে তার জৌলুস। কেউ কেউ অন্য উপায় না পেয়ে টিকিয়ে রেখেছেন বাপদাদার পেশা। একসময় গ্রামের বেশিরভাগ মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও জীবিকার প্রয়োজনে অনেকেই পেশা বদলে হয়েছেন হোটেল কর্মচারী, রিক্সা ভ্যান চালক, রাজমিস্ত্রি বা ক্ষুদ্র ব্যবসায়ী। আমার দিনে আপনি মনে করেন 4টি থেকে 5টা গামছা হয়, তাতে ধরেন যে একটা সংসার কোনোভাবেই চলে না। সারাদিনে মনে করেন এই 40 টাকা 30 টাকা এরকম হয়। এই সপ্তাহে মানে 200-250 টাকা 300 টাকা এরকম কাজ হয়, কষ্ট হয়। বর্তমানে বেশিরভাগ বাড়িতে অযত্ন অবহেলায় পড়ে আছে তাঁত যন্ত্র। হাতে গোনা কয়েকটি বাড়িতে নারীরা অবসরে তাঁত বুনে বাঁচিয়ে রেখেছেন এই পেশা। তারা বলছেন পুঁজির অভাব, দফায় দফায় সুতা ও কাঁচামালের মূল্য বৃদ্ধি আর শ্রমিকের মজুরি কমাসহ নানান প্রতিকূলতায় আলমডাঙ্গার ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। এ অবস্থায় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলছেন স্থানীয়রা। আমাদের এলাকা এখন নেই বললেই চলে। এখন মানে সরকারে একখান দুখন হয়তো হতে পারে, খুঁজলি পারে। বর্তমান যে পরিস্থিতি, কাপড় বুনে সংসার মেনটেনেন্স করা আর চলে না। এর যে কাঁচামাল সুতা বা অন্যান্য যেগুলোর দাম অতিরিক্ত বৃদ্ধি, পাশাপাশি তারা যে তাঁত শিল্প যেটা তৈরি করে যেমন লুঙ্গি, গামছা, এগুলোর বাজারে পর্যাপ্ত মূল্য নেই। বিসিক কর্মকর্তারা বলছেন তাঁতিদের আধুনিক প্রশিক্ষণ ও শিল্পকে আধুনিকায়ন করতে কাজ চলমান রয়েছে। উৎপাদনমুখী কুটির শিল্প, তাঁত শিল্প এটা। এখানে হচ্ছে ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ আছে আমাদের 5 দিনের। আমাদের কাছ থেকে তারা প্রশিক্ষণ নিতে পারে ব্যবসা কিভাবে করতে হয়। তাদের আমরা ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে তাদের আমরা ঋণ কার্যক্রমে নিয়ে যেতে পারি। এক সময় তাঁত শিল্পের সঙ্গে 5000 মানুষ সম্পৃক্ত থাকলেও বর্তমানে আছে মাত্র 20 থেকে 30টি পরিবার। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। ইচ্ছে আরও একটা বিরতি, একটু পরে সঙ্গে থাকুন। পেলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। এবার জানাবো দেশের বাইরের খবর।
প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার শরীরে ক্যান্সারটি আক্রমণাত্মক রূপ ধরা পড়েছে, যা হাড়েও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রোববার 82 বছর বয়সী বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, শুক্রবার শরীর অসুস্থ লক্ষণ দেখা দেওয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে রোগ নির্ণয় করা হয়। এখন তিনি এবং তার পরিবার ডাক্তারদের সাথে চিকিৎসার বিকল্পগুলো পর্যালোচনা করছেন। বাইডেনের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন এবং সুস্থতা কামনা করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। যদিও প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই ক্যান্সার চিকিৎসা থাকলেও কোনো প্রতিকার নেই। The cancer has been reported to have already spread beyond the prostate to the bones. And when the cancer has spread to the bones, that makes it stage 4. That means that the cancer is not curable. There's no treatment available that can cure the cancer. There's definitely treatment available that can control the cancer, really good treatment to control the cancer. And I would assume that the doctors caring for the former president are thinking that way right now. পেরু সহ লাতিন আমেরিকান 5 দেশের জন্য ভিসা মুক্ত প্রবেশের ঘোষণা দিয়েছে চীন, যা দেশটির সফরে ব্যাপক আগ্রহী করে তুলেছে পর্যটকদের। এছাড়াও চীনের সঙ্গে দেশগুলোর নতুন বাণিজ্যিক, শিক্ষা ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। চীনা সরকারের এই উদ্যোগকে কূটনৈতিক সম্পর্কের মাইল ফলক হিসেবে দেখছে লাতিন দেশগুলো। আরও জানাচ্ছেন তানভীর জনি। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী 1 জুন থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হচ্ছে। এই 5টি দেশের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও পরিদর্শনের জন্য বিনা ভিসায় চীন যেতে পারবেন। তবে তারা 30 দিনের বেশি দেশটিতে অবস্থান করতে পারবেন না। চীনের এমন ঘোষণায় লাতিন আমেরিকার ওই 5 দেশের পর্যটকদের মধ্যে চীন ভ্রমণে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভিসামুক্ত নীতির এই পদক্ষেপকে 2 দেশের সংস্কৃতি ও পর্যটন বৃদ্ধির সুযোগ হিসেবে দেখছেন পেরুর বাসিন্দারা। Les da más posibilidad para viajar al país, para visitarlo, para conocer más de su cultura o para iniciar un negocio. Es muy interesante porque de esa manera sí también nosotros podemos salir y aprender un poco más de la cultura china, ¿no? Ver su desarrollo tecnológico, económico. Y ellos considero que sería una buena experiencia, ¿no? De viajar hacia allá, de disfrutar tanto de su cultura como de... Creo que es una muy buena oportunidad para todos los peruanos que estamos acá, más que todo para los que no tenemos facilidades para ir a otros países. ব্যবসায়ীদের মতে এই উদ্যোগ বাণিজ্য, শিক্ষা ও বিনিয়োগের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি বড় মাইলফলক, যা ব্যবসায়িক ভ্রমণকেও করবে সহজতর। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারেরও আশা তাদের। Incluye también las actividades de negocios hasta por 30 días. Entonces, esto ciertamente tiene un efecto importante en el tema de comercio. El año pasado nuestro intercambio comercial con China cerró en alrededor de... লাতিন অঞ্চলের শীর্ষ 5টি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি। গেল বছর প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া সহ ইউরোপের বেশিরভাগ দেশের জন্য ভিসামুক্ত ভ্রমণ সেবা চালু করেছে চীন। তানভীর জনি, এখন বিশ্ব। নেতানিয়াহুকে পাশ কাটিয়ে কি মধ্যপ্রাচ্যের রাজনীতির নতুন ছক তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প? সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক মানচিত্রই যেন স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজা এবং ইরানের বিষয়ে নেতানিয়াহুর অটল অবস্থান ফাটল ধরাচ্ছে বিশ্ব রাজনীতিতে ঘনিষ্ঠতম 2 মিত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে। বাকিটা জানাবেন নুজহাত কামাল। দৃশ্যপটে উপস্থিত না থাকলেও এই এক দৃশ্যেই স্পষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কোণঠাসা অবস্থা। সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল শারা, যাকে পশ্চিমা পোশাকে আল কায়েদার সন্ত্রাসী আখ্যায়িত করে ইসরায়েল, তার সাথে চলতি সপ্তাহে হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র দেশের রাষ্ট্রপ্রধান। সৌদি আরবের মধ্যস্থতায় রাজধানী রিয়াদে বুধবার শারার সাথে সাক্ষাতের পর তাকে সম্ভাবনাময় ও প্রকৃত নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প।
পারস্য উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে ধনী 3 দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে তার 4 দিনের সফরে $2 লাখ কোটি বিনিয়োগ চুক্তিকেও ছাপিয়ে গেছে মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনীতির নতুন ছক। 3টি আঞ্চলিক ও 2টি পশ্চিমা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সুন্নিদের উত্থান স্পষ্ট হয়েছে ট্রাম্পের সাম্প্রতিক সফরে, যে উত্থানে নড়বড়ে হয়ে গেছে শিয়া অধ্যুষিত আঞ্চলিক শক্তি ইরানের কথিত প্রতিরোধের অক্ষ, পেছনে পড়ে গেছে ইরানের প্রতিপক্ষ ইসরায়েলও। 1.5 বছরের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্রবিরতি কার্যকরে ব্যর্থতার কারণে ক্রমশ যুক্তরাষ্ট্রের চক্ষুশূল হয়ে উঠছে কয়েক দশকের মিত্র ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নেতানিয়াহুর জন্য সতর্কবার্তাই বটে। বার্তা স্পষ্ট, ট্রাম্পের কম আদর্শিক, বেশি ফল নির্ভর মধ্যপ্রাচ্য কূটনীতিতে অবস্থান হারাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনও। বিভিন্ন সূত্রের দাবি, ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়ার পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের, কিন্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের পথে নেতানিয়াহুর বাধা হয়ে দাঁড়ানো যে পছন্দ করছেন না মার্কিন প্রেসিডেন্ট, সেটাই সফরে স্পষ্ট করেছেন তিনি। শুধু গাজায় অস্ত্রবিরতি বারবার প্রত্যাখ্যান করেই নয়, ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনায় আপত্তির কারণেও মার্কিন রাজনীতিকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন নেতানিয়াহু। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অটুট সম্পর্কের কথাই এখনো বলে আসছে ওয়াশিংটন, কিন্তু গাজা ও ইরান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে মতপার্থক্যের কারণে পর্দার আড়ালে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ভেতরে। 6টি আঞ্চলিক ও পশ্চিমা সূত্রের মতে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সম্পর্কে এই ফাটল তৈরি হয় ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই। ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযানের পরিকল্পনায় সমর্থন আদায়ের লক্ষ্যে গেল এপ্রিলে ওয়াশিংটনে সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টার আগ্রহ চমকে দেয় নেতানিয়াহুকে। কয়েক ঘন্টার ব্যবধানেই শুরু হয় তেহরান ওয়াশিংটন আলোচনা। পরের কয়েক সপ্তাহে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে ট্রাম্পের অস্ত্রবিরতির ঘোষণা, সিরিয়ার নতুন ইসলামপন্থী প্রেসিডেন্টের সাথে সৌহার্দ্যের বার্তা এবং 5 দশকের নিষেধাজ্ঞা শিথিল, আর মধ্যপ্রাচ্যে গিয়েও ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্টের সফরে ইতি টানার সাক্ষী হয় বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এতকাল নেতৃত্ব দিয়ে এসেছেন ইসরায়েলের 6 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবার রিয়াদ, দোহা আর আবুধাবিকে ঘিরে তৈরি হচ্ছে নতুন আঞ্চলিক নেতৃত্ব। 3 রাজতন্ত্রই ইরান ও আঞ্চলিক ছায়াশক্তি থেকে নিজেদের রক্ষায় ক্রমশ ঝুঁকছে অত্যাধুনিক মার্কিন অস্ত্রভাণ্ডার, চিপ আর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দিকে। ধনকুবের ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারিবারিক ব্যবসার সাথে অনেক সময় দেশের পররাষ্ট্রনীতি গুলিয়ে ফেলেন বলে তাকে দিয়েই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন পারস্য উপসাগরীয় নেতারা। নুজহাত কামাল, এখন বিশ্ব। সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। শারজাহ সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-20 ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে টাইগাররা। বিস্তারিত প্রতিবেদনে। ম্যাচ জিতলে বাহবা নেই, হারলেই পড়তে হবে ভক্ত সমর্থকদের তোপের মুখে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যেন উনুনের উপর টাইগাররা। এই যেমন পারভেজ ইমনের সেঞ্চুরির পরও সিরিজের প্রথম ম্যাচে হারের শঙ্কা পেয়ে বসেছিল লিটন দাসদের। তবে শেষ 10 ওভারে বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সিরিজে 1-0 লিড নেয় বাংলাদেশ। সেঞ্চুরিয়ান ইমন ছাড়া অন্যান্য ব্যাটারদের দৃষ্টিকটু আউট আর বড় রান করতে না পারার ব্যর্থতায় সুযোগ থাকার পরও প্রথম টি-20তে 200 রান করতে পারেনি বাংলাদেশ। এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে অফ ফর্মে থাকার মেয়াদ আরও যেন বৃদ্ধি করলেন ক্যাপ্টেন লিটন দাস। প্রথম 10 ওভারে বোলাররাও ছিলেন ছন্ন ছাড়া। ব্যর্থতার কারণ বের করে সিরিজের শেষ ম্যাচে আরও আধিপত্য বিস্তার করে খেলতে চায় বাংলাদেশ।
2022 সালে দুবাইয়ের সাথে খেলা সর্বশেষ সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল সংযুক্ত আরব আমিরাতকে। চলমান সিরিজের প্রথম ম্যাচ জিতে সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে লিটন দাসরা। আর সিরিজের শেষ ম্যাচ জিতে জেতার হালি পূরণ করতে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচ জেতার পাশাপাশি দর্শকদের চোখ থাকবে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও। এদিকে প্রথম টি-20তে একাদশের সুযোগ না পাওয়া সৌম্য, রিশাদ, নাহিদ শান্তদের দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচে। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছে এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। স্তর নামায় হাওড়ে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। স্বাস্থ্য ঝুঁকি সহ বেশি ভুগছেন নারীরা, দীর্ঘমেয়াদী উদ্যোগের দাবি। এক কলস পানি নিয়ে এখানে খাই, এরপরে গাড়া গুড়া থেকে আমরা গোসল গোসল করে সঠিক টাইমে স্কুলে যাইতাম না, এই পানি আনতে যাওয়ার সময় বাদে স্কুলে আইয়া টাইম পাইতাম না যাওয়ার। রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে আগুনে পড়ল শতাধিক ঘর। সিলিন্ডারের লিকেজ থেকে সূত্রপাতের ধারণা। প্রায় মনে করেন 80-90টার মতন ঘর ছিল, সব কেউ কোনো মাল জিনিস বের করতে পারে না। কাজে গেছিলাম, অনেক খবর পাইছি, আইসা দেখি যে আমার রুম টুম সব পুরা শেষ। ভারতের নিষেধাজ্ঞায় শুধু আখাউড়া দিয়েই রপ্তানি কমবে 30%। দৈনিক প্রায় 40 লাখ টাকার বাণিজ্য ব্যাহতের শঙ্কা। নওগাঁর সুস্বাদু আমের চাহিদা বাড়ছে বিদেশেও। সংরক্ষণাগার ও রপ্তানি ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত চাষি ও বাগানীরা। এবং প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দুঃখ প্রকাশ করে সুস্থতা কামনা ডোনাল্ড ট্রাম্পের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।